হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রণয়স ম্যাথ আপ। আমি প্রণয় এবং আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি টার্গেট সিরিজ 2025। ওকে, এই সিরিজের আজকে ফোর্থ সেট আমরা ক্লিয়ার করব। সেটি কিসের? সেটি হচ্ছে রেলওয়ে এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এর চতুর্থ সেট। ওকে, প্রিভিয়াসলি আমি 3টি সেট তোমাদের করিয়ে দিয়েছিলাম। যারা যারা এখনও অবধি প্রিভিয়াস পার্টগুলি দেখোনি, প্রিভিয়াস সেটগুলি প্র্যাকটিস করোনি, তারা অবভিয়াসলি প্লে লিস্টে গিয়ে সেট 1, সেট 2, সেট 3 পুরো ক্লিয়ার করে নাও, যাতে বেসিক কনসেপ্টে অসুবিধা না হয়। ওকে, আজকের ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, কেননা আজকে অঙ্কগুলি ঠিক আগের অঙ্কর মতোই পুরোপুরি টিসিএস মডেলের উপর বেস করে। যারা ফার্স্ট টাইম রেলওয়ে বোর্ডের এক্সাম দিচ্ছ তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই ভিডিওটি, কেননা এই ভিডিওতে আমি বেসিক কোশ্চেন স্ট্রাকচার থেকে শুরু করে কী রকম কোশ্চেন আসতে চলেছে সেটি নিয়ে ডিসকাস করেছি এবং অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। যাদের বেসিক কনসেপ্টে দুর্বল রয়েছে তারা ভিডিওটি অবভিয়াসলি মনোযোগ সহকারে দেখো, তাদের 100% গ্যারান্টি দিয়ে বলছি তাদের বেসিক কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, কেননা আমি জিরো থেকে শুরু করে অ্যাডভান্স ধাপে ধাপে তোমাদেরকে শিখিয়ে থাকি। এছাড়াও প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওতেও থাকছে বিভিন্ন ট্রিক্স এবং টিপসের মাধ্যমে ম্যাথ সলিউশন। মেবি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তার সাথে বলতে চাই, যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবভিয়াসলি প্রণয়স ম্যাথ আপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা মিস না করো। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক চ্যানেল লিঙ্ক দিয়েছি, সেখানে গিয়ে তোমরা শর্টকাট রিলেটেড বিভিন্ন ট্রিক্স দেখতে পারো, যেখানে ডিভিশন করা, মাল্টিপ্লিকেশন করা, রুট করা, স্কোয়ার করা বিভিন্ন আমি ট্রিক শিখিয়ে দিয়েছি। যাও সেখানে ট্রিকগুলি শিখে নাও, যাতে তোমাদের অঙ্ক করার স্পিড এবং অ্যাবিলিটি বৃদ্ধি পায়। তাহলে চলো আর দেরি না করে শুরু করছি আমাদের চতুর্থ সেট নাম্বার 4। আজকে আমরা যে সেটের অঙ্ক করছি সেটি হচ্ছে আরআরবি এনটিপিসি এক্সামের 3 এপ্রিল 2016 সালের সেকেন্ড শিফটের কোশ্চেন। ঠিক আছে, এটাই আমরা সলভ করব। তো দেখো 1 নম্বর কোশ্চেন কী বলা রয়েছে আমরা একটু দেখে নিই। নিম্নোক্ত সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজানো হলো, তাদের মোট হয় 2.5। তার মানে নিচের যে সংখ্যাগুলি রয়েছে সেগুলোকে আমি সাজিয়েছি এবং তার মোট বের করেছি, যেটার মান রয়েছে 2.5। এক্ষেত্রে এক্স এর মান কত হবে তা নির্ণয় করো। আমরা সাধারণত জানি মোট কিভাবে বের করতে হয়। একটি সংখ্যা সিরিজের মাঝখানের সংখ্যাটিকে বলা হয় মোট, বাট এখানে কটি সংখ্যা রয়েছে দেখে নাও। এখানে আমাদের টোটাল 12টি সংখ্যা রয়েছে, তাহলে মাঝের সংখ্যা কোনটি? অনেক স্টুডেন্টের এটা কনফিউশন হয়ে যাবে। আমার টোটাল 12টি সংখ্যা রয়েছে, তাহলে মাঝের সংখ্যা কোনটি? তাহলে আমি যদি 6 করে সংখ্যা নেই, তাহলে মাঝের সংখ্যা কিছু থাকছে না। তাহলে আমরা কি ট্রিক ইউজ করব? আমরা 5টি করে সংখ্যা নেব, আর মাঝের সেই সংখ্যাটি হয়ে যাবে মোট। তাহলে 2, 4, 5, 2, 4, 5। ওকে, এখন দেখো একটা কন্ডিশন হচ্ছে আমাদের কাছে, মাঝে দুটো সংখ্যা রয়েছে, তাহলে মোট আমাদের কোনটা? যখনই এই কনফিউশনে তোমরা পড়বা, মাঝে দুটো সংখ্যা পাবে এবং তোমাদেরকে মোট বের করতে বলবে, তখন কি করবে? জাস্ট দুটো সংখ্যাকে যোগ করে দেবে এবং 2 দিয়ে ভাগ করে দেবে, এটাই আমাদের হয়ে গেল মোট। ওকে, বাট প্রশ্নে বলেছে মোট দেওয়াই রয়েছে 2.5, তাহলে দুটোকে যা সমান করে দাও। আমি এই অনুসারে, আমার ম্যাথ অনুসারে আমার মোট বের হচ্ছে এটা, বাট প্রশ্নে বলা রয়েছে মোট এটা, তো জাস্ট দুটোকে সমান করে দাও। উভয় পাশে বর্জ্যগ্রহণ করলে আমাদের দাঁড়াবে সমান সমান 5, অর্থাৎ এক্স এর মান বেরিয়ে যাবে 3, অর্থাৎ এক্স এর মান অথবা মোট হলো 3। বি নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে বলেছে মনু 1 ডজন ঘড়ি কিনেছে, তার প্রতিটি, দেখো এখানে অনেক স্টুডেন্ট ভুল করবে, সকলে ভাববে 1 ডজন ঘড়ির দাম এত টাকা বিক্রয় করেছে, বাট না, 1 ডজন ঘড়ির প্রত্যেকটি 12টার মধ্যে প্রত্যেকটি একটা কত টাকায় বিক্রি করেছে? 1454.64 টাকায় বিক্রয় করেছে এবং 16% লাভ করেছে। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত হবে নির্ণয় করুন। যেহেতু একটি ডজনের বেরিয়েছে, একটি ডজন ঘড়ির কথা প্রশ্নে উল্লেখ করা রয়েছে, তাহলে ক্রয় মূল্য আমরা একটি ডজন ঘড়িরই বের করব, অর্থাৎ 12টি ঘড়িরই বের করব। সর্বদা এটা মাথায় মনে রাখবে, ঠিক আছে? তাহলে 16% মানে কি জানি আমরা? 16% মানে জানি আমরা 16/100। যদি 4 দিয়ে উভয় পাশে কাটাকাটি করে দিই, 4 এখানে আসলো 25, অর্থাৎ 4/25। এই 4/25-এর মধ্যে কি 25 টাকা দিয়ে আমরা কিনেছি, সিপি হয়ে যাচ্ছে আমাদের 25 টাকা, এবং এসপি সে কত টাকা বিক্রয় করেছে? 4 টাকা লাভ করেছে প্রতিটি ঘড়ির উপর। তার মানে কত হচ্ছে? 25 টাকা যদি আমি কিনি, 4 টাকা করে লাভ করি, তাহলে আমাদের ঘড়ির মূল্য বেরোচ্ছে 29 টাকা। ঠিক আছে,
এখন 29 টাকা বিক্রয় মূল্য, এটা আমার ক্যালকুলেশন অনুযায়ী বেরোলো, কিন্তু বইয়ে বলা রয়েছে 1454.64 টাকা। তাহলে জাস্ট আমরা সমান করে দেব, 29 মানেই আমরা লিখে নিব 1454.64। তাহলে 25 মানে কত, আমাদের তো ক্রয় মূল্য জানতে চেয়েছে। তাহলে আমরা যদি এটা ঐকিক নিয়মে করি, অনেক স্টুডেন্ট এইভাবে নাও বুঝতে পারে, আমি যদি ঐকিক নিয়মে করি তাহলে 29টার মূল্য হচ্ছে এত টাকা, একটার মূল্য কত টাকা, তাহলে 25টার মূল্য কত টাকা। ঠিক আছে, আমরা সেভাবে বের করব, যেহেতু আমি এইভাবে করাচ্ছি এইভাবেই করিয়ে দিই তোমাকে। ওকে, তাহলে এখানে কি, এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে 50.16 দিয়ে মাল্টিপ্লাই করলাম, অতএব এখানেও আমরা এটি দিয়ে মাল্টিপ্লাই করব 50.16। মাল্টিপ্লাই করলে আমাদের আসছে 1254 টাকা। এটা কটা ঘড়ির বের হলো? অনেক স্টুডেন্ট তাড়াহুড়ো করে এ নাম্বার অপশন টিক দিয়ে দিবে, বাট এ নাম্বার ভুল হয়ে যাবে। আমাদের প্রথমেই বলেছে 1 ডজন ঘড়ির প্রতিটি, তার মানে 1 ডজন ঘড়িরই ক্রয় মূল্য জানতে চেয়েছে আমাদের কাছে ভাই। তাহলে এটি বের হলো আমাদের একটি ঘড়ির, তাহলে 1254 টাকা বের হলো আমাদের একটি ঘড়ির, বাট আমাদের বের করতে হবে 12টি ঘড়ির ক্রয় মূল্য। তাহলে 12টি ঘড়ির ক্রয় মূল্য, লাস্টে তো 8 অবভিয়াসলি আসবে। দেখো 8 দিয়ে কোথায় অপশন রয়েছে, 8 দিয়ে দুটো জায়গায় অপশন রয়েছে। তাহলে কি তোমরা একটু মাল্টিপ্লাই করে নেবে, ঠিক আছে। দুটো অপশন রয়েছে, বাট একটা জায়গা ভালো করে দেখো, আমাদের কিন্তু এখানে পয়েন্টে কোনো অ্যান্সার নেই, এখানে পয়েন্টের কোনো উল্লেখই নেই, বাট এখানে পয়েন্টের পর সংখ্যা রয়েছে, তাহলে এটা অবভিয়াসলি আমাদের হবে না, তাহলে এটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে? 15048.00 টাকা। তোমরা চাইলে একটু ক্যালকুলেশন করে নিতে পারো, দেখে নিতে পারো। ওকে, তাহলে 12টি ঘড়ির ক্রয় মূল্য কত? 15,048 টাকা। ওকে, চলো নেক্সট অঙ্কে। বলেছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটি কোশ্চেন দিয়েছে, খুবই ইন্টারেস্টিং একটি অঙ্ক। মঞ্জু একটি কাজ সমাপ্ত করতে 16 দিন সময় নেয়। ওকে, আমরা বুঝতে পারলাম মঞ্জু একটি কাজ সমাপ্ত করতে 16 দিন সময় নেয়। যদি সে তার বন্ধু জেনির সাথে কাজটি করে তবে তারা 12 দিনে কাজটি সমাপ্ত করে। তাহলে মঞ্জু প্লাস জেনি দুজনে যদি একসাথে কাজ করে তাহলে তাদের 12 দিনে কাজটি সমাপ্ত হয়। তাহলে বলছে জেনি একাই ইন্ডিভিজুয়াল কত করবে, ঠিক আছে, একাই কতদিনে সমাপ্ত করবে। তো প্রথমে আমরা লসাগু বের করে নিচ্ছি, লসাগু এর 48, আশা করি তোমাদের বের করে দেখাতে হবে না। এখন মঞ্জুর এফিসিয়েন্সি কত? 3, আর মঞ্জু প্লাস জেনির এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 4। এখন একটা জিনিস দেখো, মঞ্জু এবং জেনি মিলে কাজ করে 4 ইউনিট, বাট মঞ্জু একাই করে 3 ইউনিট। তাহলে বুঝতে পারছি জেনি একাই কত ইউনিট করবে? 4 - 3 = 1। কীভাবে বুঝলাম স্যার? দেখো ভালো করে, আমরা কিন্তু লসাগু করার পর এই সংখ্যাগুলোকে ধরবো না, সর্বদা মনে রাখবে এফিসিয়েন্সি অর্থাৎ এই সংখ্যাগুলোকে ধরবো, ঠিক আছে। তাহলে মঞ্জু এবং জেনি দুজনে মিলে করে 4 ইউনিট, মঞ্জু একাই করে 3 ইউনিট, তাহলে জেনি অবভিয়াসলি 1 ইউনিট কাজই করবে। টোটাল কাজ কত আমরা জানি, টোটাল লসাগুটাই আমাদের হয়ে যায় কাজের পরিমাণ। টোটাল 48 ইউনিট কাজ জেনি ডেইলি 1 ইউনিট করে, তাহলে তার টোটাল 48 দিন সময় লাগবে। খুবই একটি সিম্পল অঙ্ক ছিল, আশা করি সবাই তোমরা পেরেছো, অর্থাৎ এ নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, তোমাদের এভাবে ডেসক্রিপটিভভাবে বোঝাচ্ছি, কারণ অনেক স্টুডেন্টই রয়েছে যারা প্রথমবার রেলের এক্সাম দিচ্ছে বা প্রথম আমার ভিডিওটি দেখছে, তাদের জন্য কি বলেছি আমি, বেসিক থেকে শেখাবো। ওকে, এই কারণে একটু বড় হচ্ছে, ঠিক আছে। আর এক্সামে এত কিছু করার দরকার নেই, তোমরা মাইন্ড ক্যালকুলেশন করে নেবে, মুখে মুখেই অ্যান্সার বার করার চেষ্টা করবে। ওকে, আরেকটি আমাদের কাছে সুন্দর অঙ্ক দিয়েছে টাইম এবং ডিস্টেন্স থেকে। কি বলে দেওয়া রয়েছে আমাদের, 500 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 1000 মিটার দৈর্ঘ্যের একটি টানেলকে 1 মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনটির গতিবেগ কত? সময় এবং দূরত্ব থেকে অঙ্ক দিয়েছে, আমরা সকলেই ধারণা করতে পেরেছি, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা কি করব, 500 মিটার ট্রেনটির দৈর্ঘ্য তো 500 মিটার। একটি ট্রেন যখনই একটি ব্রিজ অথবা একটি প্ল্যাটফর্ম বা একটি স্টেশন অতিক্রম করবে, তখনই ডিস্টেন্স আমরা কি ধরে নেব, ট্রেনের দূরত্ব প্লাস সেই যাকে অতিক্রম করেছে, টানেলের দৈর্ঘ্য কত? 1000। যদি ট্রেনটি কেবলমাত্র একটি লোককে বা একটি টেলিগ্রাম খুঁটিকে, একটি টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করত, তাহলে কিন্তু আমরা এত কিছু ঝামেলায় যেতাম না, জাস্ট ডিস্টেন্সটা হতো ট্রেনের দৈর্ঘ্যটি, ঠিক আছে। মেবি ক্লিয়ার হয়েছে তোমাদের?
ঠিক আছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত বের হচ্ছে? টোটাল ডিস্টেন্স আমাদের বের হচ্ছে 1500 মিটার। ওকে, এখন আমাদের বলেছে স্পিড কত ছিল, টাইম কত লেগেছে? টাইম লেগেছে 1 মিনিট। দেখো আমরা এখানে অলরেডি মিটার বের করেছি, তাহলে অবভিয়াসলি আমাদের প্রয়োজন হবে সেকেন্ডে, ইউনিটটা হবে কি মিটার পার সেকেন্ডে বের হবে, বাট এখানে 1 মিনিট দেওয়া রয়েছে, আমরা জানি 1 মিনিট মানে 60 সেকেন্ড। ঠিক আছে, খুবই সিম্পলভাবে আমরা বুঝতে পারলাম। এখন আমরা ফর্মুলাতে ফেলেই দিব, আমাদের ফর্মুলা কি বলেছে? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত দেওয়া রয়েছে? ডিস্টেন্স দেওয়া রয়েছে আমাদের 1500, 1500 বাই টাইম কত লেগেছে? 60 সেকেন্ড। এখন আমরা জাস্ট ভাগ করে দেব, 0 0 তো কেটে যাচ্ছে, আমরা বুঝতেই পারছি, 6 2 কেটে দাও, তাহলে 25, তাহলে স্পিড ছিল 25 মিটার পার সেকেন্ড। বাট আমাদের কি জানতে চেয়েছে? অ্যান্সার চেয়েছে আমাদের কিমি পার ঘন্টায়। তো আমরা মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় কীভাবে কনভার্ট করি? 25 ইন্টু, যখনই আমাদের বড় ইউনিটে যেতে হবে 18/5 দিয়ে আমরা গুণ করে দিই, 5 5 25, 5 18 হয়ে গেল আমাদের 90, তাহলে ট্রেনটির গতিবেগ ছিল 90 কিমি পার আওয়ার। ওকে, মেবি ক্লিয়ার? অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। একটি সমাধান করতে বলেছে, পাওয়ারের সমাধান। তো অনেক স্টুডেন্টই এখানে ঘবড়ে যায়, আমি তুলে নিচ্ছি। এখানে হচ্ছে 10⁹ মাল্টিপ্লাই 10 স্কোয়ার। ওকে, ভাগ বলেছে, আমি ডাইরেক্ট ভাগ লিখে দিচ্ছি, ভাগ 10⁻3। একটা জিনিস লক্ষ্য রাখো, যখন 10 স্কোয়ার বা 10 কিউব থাকবে তখন 10 স্কোয়ারের মানে কি? দুটো 10, আর 10 কিউব মানে কি? 3টি 10। বোঝাতে পেরেছি? আবার 10⁹ মানে কি? 10টি 10। তাহলে যদি এখানে দুটি 10 থাকে, এখানে দুটি 10 কাটলাম, তাহলে বেঁচে থাকবে কি? একটি 10। একটি 10কে আবার এখানে যদি কেটে দেই, তাহলে আমাদের বেঁচে থাকবে কি? 8টি 10। বোঝাতে পেরেছি? তাহলে 10⁸ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ওকে, চক্রবৃদ্ধি সুদ থেকে একটি আমাদের অঙ্ক দিয়েছে, একটু সর্দি লেগেছে আমার, যাই হোক। কি বলেছে? 25,000 টাকার উপর বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। ঠিক আছে, তো আমার সেই ট্র্যাডিশনাল ওয়েতে করছি আমি। 12% মানে কি জানি আমি? 12% মানে জানি 12/100। 12%কে কাটাকাটি করে দিলাম, 4 3 4 12, 4 25 100, অর্থাৎ হয়ে গেল আমাদের 25 নিচে উপরে 3। তাহলে এটা হচ্ছে আমাদের আসল, আর এটা হয়ে যাচ্ছে আমাদের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে আমাদের আসল যদি 25 টাকা হয়, সুদে মূল্যে আমরা কত টাকা পাবো? 28 টাকা। এখন কি বলেছে? 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, মাথায় কিউব দিয়ে দাও তাহলে। তাহলে 25-এর কিউব আমাদের হয়ে যাচ্ছে 15, 625, আর 28-এর কিউব হয়ে যাচ্ছে আমাদের 21952। ওকে, মেবি ক্লিয়ার? এখন আসল, এটা আমার ক্যালকুলেশন অনুযায়ী আসল বের হলো এত, বাট বইয়ে অথবা কোশ্চেনে কি দেওয়া রয়েছে? আসলের মান হচ্ছে 25,000। 25,000, তাহলে এটা মানে কত? ঠিক আগের অঙ্কর মতোই, কত দিয়ে এখানে মাল্টিপ্লাই করতে হলো? 1.6 দিয়ে। তাহলে এখানে 1.6 দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা, 1.6 দিয়ে মাল্টিপ্লাই করছি। 1.6 দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের আসছে 35,123.2। ঠিক আছে, এটা হচ্ছে সুদে মূলে বের হলো, প্রফিট প্লাস ইন্টারেস্ট এই দুটো মিলে বের হলো। ঠিক আছে, তাহলে আমাদের কি জানতে চেয়েছে? সুদ কত? জাস্ট এই দুটোর মধ্যে বিয়োগ করে দাও। যদি বিয়োগ করে দেই, বিয়োগফল আমাদের কত আসছে? 10,123.2 টাকা। ওকে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। অনেক স্টুডেন্টের এটা একটু জটিল মনে হলেও এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে। এইভাবে করলে তোমাদের সবচেয়ে সিম্পলভাবে করতে পারবে। যদি ট্রি মেথড ইউজ করো একটু হলেও ভুল হবার সম্ভাবনা থাকে, কেননা সেখানে একটি সংখ্যার উপর তার উপর 12%, আবার 12%কে ভাগ করতে হবে 6%, 6% আবার অর্ধেক 3%, ওভাবে করতে হয়। যাই হোক, আমার মনে হয় এই ট্রিকটি তোমাদের, এই মেথডটি সবচেয়ে ভালো মেথড, তোমরা এটি শিখে নাও। ওকে, তাহলে কি হয়ে গেল? সি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এখন চলে যাচ্ছি নেক্সট অঙ্কে।
একটি বৃত্তের পরিধি 22 সেন্টিমিটার হলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? তাহলে বৃত্তের পরিধি 22 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে প্রথমে আমরা ব্যাসার্ধর মান বের করব। বৃত্তের পরিধির ফর্মুলা কি? 2πr বলেছে 22 সেন্টিমিটার, তাহলে আর এর মান কীভাবে বের করব? 22 তো উভয় পাশে কাটা চলে যায়, তাহলে আর ইজুকাল টু 7/2। ঠিক আছে, এখন বলেছে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, এখানে বলেছে অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল। এখানে অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যাবে, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr², ওকে, আর অর্ধবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে জাস্ট একে অর্ধেক করে দাও। ঠিক আছে, খুবই সিম্পল একটি মেথড প্রসেস, ওকে। তাহলে πr², পাইকে লিখে নিচ্ছি 22/7 ইন্টু r² আর কাকে ধরেছি? 7/2, 7/2 ইন্টু 7/2 বাই আবার 2। ঠিক আছে, এই 7 কেটে যায়, 2 দিয়ে এখানে কাটলে হচ্ছে আমাদের 11, তাহলে উপরে হয়ে যাচ্ছে 77। দেখো এই দুটি খুব নিচে রয়েছে, সেটি নিচে চলে যাবে, এখানে চলে আসবে, অর্থাৎ 77/4 যদি আমি টোটালটাকে ভাগ করে দিই তাহলে আমাদের বের হবে 19.25। ওকে, তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কত? 19.25 সেমি স্কোয়ার, বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে দেখো এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে? দুটি সংখ্যা দেওয়া রয়েছে, দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 1, 6, 8 এবং 6। ঠিক, হ্যাঁ, একটি সংখ্যা 24 হলে অন্য সংখ্যাটি কত হবে? যখনই লসাগু এবং গসাগু দেওয়া থাকবে এবং একটি সংখ্যা জানতে চাইবে, আমি প্রিভিয়াস সেটে ওইটা তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম খুবই শর্টভাবে। কি করবে? লসাগু ইন্টু গসাগু বাই সংখ্যাটি। ঠিক আছে, 4 6 24, 4 4 16, 4 2 8, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি হয়ে গেল আমাদের 42। ওকে, খুবই সিম্পলভাবে করলাম। আমরা চাইলে এটা মুখে মুখেও করতে পারি, বাট প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যদি না করো তাহলে এটা কিন্তু মুখে মুখে করা ইম্পসিবল হয়ে দাঁড়াবে। এই কারণে সকল স্টুডেন্টের কাছে আমি রিকোয়েস্ট করছি, জাস্ট ভিডিওটি দেখো না, বাড়িতে একটু হলেও প্র্যাকটিস চালিয়ে যাও। ঠিক আছে, নাহলে কিন্তু অঙ্ক তোমাদের ভুল হয়ে যাবে। পরীক্ষা হলে গিয়ে অঙ্কের তুমি স্পিডে অঙ্কগুলো করতে পারবে না। ওকে, এখন কি বলেছে? যদি a x প্লাস ওয়াই সমান সমান a⁶ হয় এবং x কি y এর থেকে বড়, কত বড়? 2 বড়, 2 বেশি বলেছে, তাহলে x এর মান কত? তাহলে কি বলেছে? x কি y এর থেকে 2 বড়, y এর থেকে 2 বড়, এটাকে সাজিয়ে লিখছি আমি x মাইনাস ওয়াই, ওয়াইটিকে বাদিকে নিয়ে আসলাম ইজুকাল টু 2। করতেই পারি, আমাদের কোনো সমস্যা কি না? আমাদের কোনো সমস্যা নেই। আবার সূচকের ফর্মুলা অনুযায়ী কি জানি আমরা? যখন কোনো একটি রাশির পাওয়ার দুটো আলাদা বাট রাশি দুটো সেম হয়ে যায়, সূচকের ফর্মুলা অনুযায়ী এই দুটোকে আমরা মনে মনে কেটে দিতে পারি। তাহলে বেঁচে কি থাকবে? x প্লাস ওয়াই ইজুকাল টু 6। এটুকু ক্লিয়ার? তাহলে দেখো এখানে একটা কন্ডিশন এলো, এখানে একটা কন্ডিশন এলো। এখন আমরা কি করব? এটাকে একসাথে যোগ করে দেব। তাহলে কি? অপনয়ন পদ্ধতি। তাহলে x প্লাস ওয়াই ইজুকাল টু 6, x মাইনাস ওয়াই ইজুকাল টু 2। দুটোকে যদি যোগ করে দিই তাহলে এখানে আসছে আমাদের 2x, বাট এখানে দুটোকে কেটে দিব, কেন? প্লাস মাইনাস আছে, অর্থাৎ 8। তার মানে x এর মান বেরিয়ে গেল আমাদের কত? 4। তাহলে x এর মান হয়ে গেল 4। যদি আমাদের y এর মান জানতে চায় তাহলে কি করব? x প্লাস ওয়াই এর মান যদি বলেছে 6, x এর মান অলরেডি 4, তাহলে y এর মান হয়ে যাবে আমাদের কত? 2। ওকে, এখানে কি জানতে চেয়েছে? x এর মান কত? তাহলে x এর মান হয়ে যাবে 4। ডি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আশা করি ভিডিওটি ভালো লাগছে, তো অবভিয়াসলি একটি করে লাইক দিয়ে দাও, কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে এবং নিজের বন্ধুবান্ধব প্রিয়জনকে শেয়ার করে দাও, যাতে ভিডিওটি ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে চলে যেতে পারে এবং তারাও ফ্রি অফ কস্ট কিছুটা হলেও অঙ্ক শিখতে পারে। ঠিক আছে, আমার দীর্ঘ চেষ্টা সকল স্টুডেন্টদের ফ্রি অফ কস্টভাবে শেখানো, সমস্ত প্রকারের স্টুডেন্টদের, যাতে আমার এই পরিশ্রম সাফল্যমণ্ডিত হয়। তোমরা এটা চেষ্টা করিও, হ্যাঁ। আর এভাবে যেভাবে আমাকে সাপোর্ট করছো, সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, এরকমভাবে সাপোর্ট করতে থাকো, যাতে ইন ফিউচার আমি তোমাদের জন্য আরও বেটার কিছু করতে পারি। ওকে, চলো নেক্সট অঙ্কে। বলেছে 70 80 ক্রেয়ন
সরি 78টি বই, 114টি ক্রেয়ন এবং 141টি নোটবুক স্কুলের শিশুদেরকে সমানভাবে বিতরণ করা হয়েছে। এটি লক্ষ্য করা গেছে যে প্রত্যেক ক্ষেত্রে 6টি জিনিস করে অবণ্টিত রয়েছে। তাহলে মোট শিশুর সংখ্যা কত নির্ধারণ করুন। ওকে, যারা যারা প্রথম পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই অঙ্কটা বোঝাটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে, কেননা এটা লসাগু এবং গসাগু চ্যাপ্টার থেকে দেওয়া রয়েছে। ওকে, তাও তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো, একটু মনোযোগ সহকারে দেখো, বুঝে যাবে। যখনই আমরা দেখব কোনো একটি বই, এখানে যেমন বই দেওয়া রয়েছে, ক্রেয়ন দেওয়া রয়েছে, বা অন্যান্য জায়গায় ফুলের চারা দেওয়া থাকতে পারে, বা প্রেয়ার লাইনে স্টুডেন্টের কথা বলা থাকতে পারে, তারা যাই হোক এরকম দেওয়া থাকতে পারে, এরকম লক্ষ্য করব এবং দেখব কিছু জিনিস বেড়ে যাবে বা কিছু জিনিস কমে যাবে। এখানে কি দেওয়া রয়েছে, কিছু জিনিস বেড়ে গেছে, 6টি জিনিস করে অবণ্টিত রয়েছে, অর্থাৎ 6টি জিনিস এক্সট্রা রয়েছে। তাহলে টোটাল সংখ্যা কয়টি? তাহলে আমাদের 78টি বই নিয়ে গেছি আমি, 114টি ক্রেয়ন নিয়ে গেছি এবং 141টি নোটবুক নিয়ে গেছি। সবগুলো থেকে 6টি করে জিনিস প্রত্যেক ক্ষেত্রে, দেখো বলেছে প্রত্যেক ক্ষেত্রে 6টি করে জিনিস অবণ্টিত রয়েছে। তাহলে আমরা বন্টন কটি করে করেছি? দেখো সবগুলো থেকে 6 মাইনাস করে দাও, তাহলেই তো বের করতে পারবো। তাহলে এখানে বন্টিত হয়েছে 72টি বই, এখানে বন্টিত হয়েছে 108টি ক্রেয়ন এবং এখানে বন্টিত হয়েছে 135টি নোটবুক। ঠিক আছে, এখন কতগুলি স্টুডেন্টের মধ্যে বন্টিত করেছি এটা বের করার জন্য আমাদের কি করতে হবে? গসাগু করতে হবে। গসাগু কিভাবে করি? 72, 108 এবং 135 এমন একটি সংখ্যা দিয়ে ভাগ দাও যাতে 3টি সংখ্যা একবারই ভাগ যায়। তাহলে কি এমন সংখ্যা রয়েছে? এমন একটি সংখ্যা 9 রয়েছে। দেখো 9 দিয়ে ভাগ দিলে কত থাকে? 8 9 72, 9 12 108, 9 15 135। দেখো আর কিন্তু আমাদের ভাগ দেওয়া যাচ্ছে না, অর্থাৎ এটার কি গসাগু কত বের হলো? 9টি। অর্থাৎ আমরা 9 জন স্টুডেন্টকে এই জিনিসগুলি সমানভাবে বন্টন করেছি, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝাতে পেরেছি? তাহলে কি বোঝালাম? যখনই এরকম জিনিস দেওয়া থাকবে, জিনিসের পরিমাণ দেওয়া থাকবে, বাট কোনো জিনিস এক্সট্রা হয়েছে বা কম পড়েছে, যদি কম পড়ে তাহলে যোগ করে দেব, যদি এক্সট্রা, এখানে যেমন কোশ্চেনে দেওয়া রয়েছে 6টি করে এক্সট্রা হয়েছে, অবণ্টিত রয়েছে, এই কারণে আমরা মাইনাস করে দিলাম। মাইনাস করে আমরা কি করে দেব? জাস্ট গসাগু করে দেব। আর গসাগু করার নিয়ম কি শিখালাম তোমাদেরকে? এমন একটি সংখ্যা চুজ করো যেই সংখ্যা দিয়ে এই 72ও ভাগ যাবে, 108ও ভাগ যাবে, 135ও ভাগ যাবে, বাট সেটি একবারই ভাগ যেতে হবে। ওকে, দেখো 9 এমন একটি সংখ্যা যার দ্বারা সবগুলো ভাগ যায় এবং একবারই ভাগ যায়। ঠিক আছে, অর্থাৎ 9টি শিশুকে বন্টন করা হয়েছিল। দেখো 11 নম্বর অঙ্কটি আমাদের কি বলেছে? সমাধান করতে বলেছে। আমি তুলে নিচ্ছি 12/13 মাল্টিপ্লাই 285/96। এখন দেখো ভাগ চিহ্ন রয়েছে, এটাকে আমরা উল্টে মাল্টিপ্লাই করে নেব। তাহলে কি হবে? সংখ্যাগুলো জাস্ট উল্টে যাবে, 169/171। ঠিক আছে, 12 দিয়ে 8 যাচ্ছে, 13 দিয়ে 13 যাচ্ছে, এখন কত যাচ্ছে? 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 5 15, 3 7 21, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 9 27, 3 5 15, হ্যাঁ 19 দিয়ে যাচ্ছে, 5 19 95, 19 দিয়ে যাচ্ছে 3, তাহলে কত হচ্ছে? 5 13 35, 65, উপরে আসছে 65 আর নিচে আসছে 3 8 24। ভাগ করে নিচ্ছি, 42 দুগুণ হয়ে যাচ্ছে 48, 3 বেশি হয়ে যাচ্ছে, যাই হোক 2 দিয়ে হয়ে যাবে। তাহলে 2 যদি থাকে তাহলে বেঁচে থাকবে কত আমাদের? 17/24। অর্থাৎ কি হয়ে গেল? দেখো দেখো এটা করতে হলো না আমাদের, অর্থাৎ দেখো বি নাম্বার অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমি একটু এক্সট্রা করে ফেললাম, যাই হোক বি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ওকে, 12 নম্বর কি বলেছে? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এটা কিন্তু কোনো অঙ্কের মধ্যেই পড়ে না, এটা জাস্ট একটা ত্রিকোণমিতির একটা প্রসেস। ওকে, ত্রিকোণমিতি চ্যাপ্টারটা তুমি যদি খোলো তাহলে তোমার যেই বইয়ের থেকেই খোলো না কেন সেখানেই পেয়ে যাবে এই ফর্মুলাটি। সাইন ব্র্যাকেট 90 ডিগ্রি মাইনাস থিটা সবসময় আমাদের কস থিটা হয়ে যায়। এটা কিন্তু কোনো অঙ্ক না, এটা বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টগুলো যারা এখনও অবধি ক্লিয়ার করোনি তারা ত্রিকোণমিতির অঙ্কগুলো একটু দেখে নাও। এভাবে কিন্তু অনেক স্টুডেন্টকে ফুল বানায় রেলওয়ে, অনেক স্টুডেন্ট ভাবে এটা অঙ্ক করতে হবে, বাট অ্যাকচুয়ালি অ্যান্সার কিন্তু মুখে মুখেই হয়ে যায়, অর্থাৎ কস থিটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে,
বলেছে 13 নম্বর কি বলেছে, গড় থেকে অঙ্ক দিয়েছে একটি ক্লাসে 12 জন শিক্ষার্থীর প্রাপ্ত নাম্বারের গড় হচ্ছে 67.4, 15 জন শিক্ষার্থীর অন্য একটি ক্লাসের গড় 72.3। ঠিক আছে, তাদের মিলিত গড় কত? তাদের মিলিত গড় কত? তাহলে 12 জন শিক্ষার্থী টোটাল কত নাম্বার পেয়েছে কিভাবে বের করব? আমরা বের করার একটি নিয়ম হচ্ছে, যতজন শিক্ষার্থী এবং গড় তাকে যদি আমি মাল্টিপ্লাই করে দেই তাহলে টোটাল পরিমাণটা পাবো, প্রাপ্ত নাম্বারের পরিমাণটা পাবো, অর্থাৎ 67.4। কত পরিমাণ পেলাম? পরিমাণ পেলাম 808.8। তারা টোটাল এত পেয়েছে 12 জন স্টুডেন্ট। আবার বলেছে পরের ক্লাসে 15 জন স্টুডেন্ট, তাদের গড় কত? 72.3। তাহলে টোটাল তারা নাম্বার কত পেয়েছে? তারা টোটাল নাম্বার পেয়েছে 1084.5, এত নাম্বার পেয়েছে। এখন বলেছে টোটাল নাম্বারের গড়। আমরা কি জানি? সমস্ত নাম্বারগুলোর যোগফল বাই টোটাল স্টুডেন্ট সংখ্যা। সমস্ত নাম্বার কত? 808.8 প্লাস 1084.5। টোটাল স্টুডেন্ট সংখ্যা কত? টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে প্রথম ক্লাসে হচ্ছে 12 জন, দ্বিতীয় ক্লাসে হয়ে গেল আমাদের 15 জন। কোনো কনফিউশন নেই, জাস্ট যোগ করে ভাগ করে দাও। যোগফল আসছে আমাদের কত? এখানে আসছে 5, 8 5 3 13 19, ঠিক আছে, 18। ওকে, আর টোটাল সংখ্যা হয়ে যাচ্ছে 27 জন। তাহলে জাস্ট ভাগ করে দাও, কোনটা দিয়ে ভাগ যাচ্ছে, কত সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। প্রথমে 3টি সংখ্যা নিয়ে নিলাম, তাহলে প্রথমে আমার যাচ্ছে 7 দিয়ে, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 0, অর্থাৎ 70। 70 দেখো কোন অপশানে রয়েছে? এ নাম্বার অপশান রয়েছে, অর্থাৎ 70.12 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তুমি চাইলে ক্যালকুলেশন করে নিতে পারো একটু, বাট এটাই অ্যান্সার আমাদের বের হবে। তাহলে তাদের টোটাল ক্লাসের টোটাল স্টুডেন্টগুলোর গড় নাম্বার কত? 70.12। ঠিক। টাইম ডিস্টেন্সেরই সুন্দর অঙ্ক দিয়েছে। বলেছে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট গতিতে হেঁটে 1 ঘন্টা 40 মিনিটে 6 কিলোমিটার দূরত্ব তার গন্তব্যস্থলে পৌঁছায়। যদি সে একই দূরত্ব 1 ঘন্টা 20 মিনিটে দৌড়ে পৌঁছায় তাহলে তার গতির পার্থক্য কত? দেখো গতির পার্থক্য চেয়েছে, বাট আমাদের কাছে এখানে ডিস্টেন্স দেওয়া নেই। প্রথমে আমাদের বের করতে হবে টোটাল ডিস্টেন্স কত। ঠিক আছে, সরি ভুল বললাম, আমাদের ডিস্টেন্স দেওয়া রয়েছে এবং টাইম দেওয়া রয়েছে। তাহলে আমাদের প্রথমে বের করতে হবে স্পিডটা টোটাল কত। প্রথমে স্পিড কত ছিল এবং দ্বিতীয় স্পিড কত ছিল, তারপরে স্পিডগুলোকে বিয়োগ করলেই তো তাদের গতির পার্থক্য বের করতে পারবো। তাহলে দেখো কত গিয়েছে? 6 কিলোমিটার পথ গিয়েছে। কয় ঘন্টায়? 1 ঘন্টা 40 মিনিট। তা আমরা কি করি, এটাকে পুরোপুরি ঘন্টাতে কনভার্ট করব। কিভাবে? বাই 60 করে দাও। এখানে আসছে 2, এখানে আসছে 3। এখন কি করে দেব? ভগ্নাংশ বানিয়ে নিব। 3 1 3 আর 2 5, 5/3। আবার পরে কি দেওয়া ছিল? 1 ঘন্টা 20 মিনিটস, এখানে 3, তাহলে 3 1 3 আর 1 4, অর্থাৎ 4/3 আওয়ার। পরের বার গেল এত আওয়ারে, আর প্রথমবার গেল 5/3 এত আওয়ারে। তাহলে তার ডিস্টেন্স ছিল 6 কিলোমিটার। প্রথমবারে গিয়েছে কত? 5/3 গিয়েছে। দ্বিতীয়বারে কি 6 ডিস্টেন্স ছিল, দ্বিতীয়বারে গিয়েছে 4/3 সময়ে। তাহলে কি হবে? জাস্ট এটা উল্টে যাবে। তাহলে 6 ইন্টু এটা নিচে রয়েছে, এটা উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কি দাঁড়াবে আমাদের? 3/5। তাহলে 3 6 18/5। আবার এখানে কি হবে? 6 ইন্টু এটা উল্টে যাবে 3/4। কাটাকাটি করে নিতে পারি, না হলেও কোনো সমস্যা নেই, করে নিই। 2 দুগুনি 4, 3 দুগুনি 6, অর্থাৎ 9/2 আওয়ারে সে তার স্পিড ছিল এত কিমি পার আওয়ার। বাট আমাদের কাছে তো এটা জানতে চায়নি, আমাদের কাছে জানতে চেয়েছে তাদের গতির পার্থক্য কত। তাহলে 18/5 প্রথমে গতি ছিল এত, পরের গতি ছিল এত, অর্থাৎ পরে যেহেতু সময় কম লেগেছে আমরা বুঝতেই পারছি পরের গতিটি বেশি, তার মানে বড়টা প্রথমে দিব। প্রথমে বড় বিয়োগ ছোটটা। ঠিক আছে, লসও করে নিই। 5 দুগুনি হয়ে যাচ্ছে 10, 5 নং 45, 18 দুগুনি হয়ে যাচ্ছে আমাদের 36। 9/10 অর্থাৎ 10-এর জন্য 1 ঘর আগে দশমিক, অর্থাৎ 0.9 কিমি
পার আওয়ার। তাদের গতিবেগের পার্থক্য কত ছিল? 0.9 কিমি পার ঘন্টা, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আমরা কিন্তু পরীক্ষায় হুবহু একই রকমই এরকম অঙ্ক দেখতে চলেছি এইবার এনটিপিসি এবং গ্রুপ ডিতে। কেননা আমরা সকলেই জানি এক্সাম প্যাটার্ন বদলানো হয়নি এখন অবধি, কিন্তু অঙ্ক আমাদের একই রয়েছে। তো আমরা যদি এই সমস্ত সেটগুলো একটার পর একটা প্র্যাকটিস করে চলে যাই, তাহলে অবভিয়াসলি আমরা কমন না পেলেও ঠিক একই রকম অঙ্ক আমরা দেখতে চলেছি এবারের এক্সামেও, ঠিক আছে? সো সমস্ত স্টুডেন্টকে বলছি, জাস্ট ভিডিওটি দেখলে হবে না, তোমরা বাড়িতে খাতায় কলমে অবভিয়াসলি প্র্যাকটিস করো। তোমরা গুগলে গিয়ে সার্চ করো 2016 সালের 3 এপ্রিল সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারে। সেই পিডিএফগুলি দেখে দেখে নিজে চেষ্টা করো। আর অসুবিধা হলে তো আমি তো আছি, আমার ভিডিওগুলি দেখো, অসুবিধা দূর করো, ঠিক আছে? এবং বাড়িতে অবভিয়াসলি টাইমিংটা একটু প্র্যাকটিস করে নাও, কত সময়ের মধ্যে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারছো, কত তাড়াতাড়ি অঙ্ক করতে পারছো, ঠিক আছে? পরীক্ষা কিন্তু একটি খুবই ভাইটাল রোল করে আমাদের টাইম, কেননা আমাদের অনেক কিছু দেওয়া থাকে, জিআই দেওয়া থাকে, ইংলিশ নেই, বাট অঙ্ক এবং জিআই আমাদের সময়টা অনেকটা ব্যয় করে ফেলে। তোমরা একটু প্র্যাকটিস করো, দেখো প্রথমবারেই তোমাদের এই এনটিপিসি বা গ্রুপ ডি ক্লিয়ার হয়ে যাবে, এটুকু বিশ্বাস রাখতে পারো। জাস্ট কিপ প্র্যাকটিসিং, ওকে? কি বলেছে? মান নির্ণয় করতে বলেছে। তো দেখো এটি কিন্তু একটু ফর্মুলায় পড়ে। এটি কিসের ফর্মুলায় পড়ে আমি প্রথমে বলে দিচ্ছি। এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এটা হচ্ছে কার ফর্মুলা? 4xy এর ফর্মুলা। যারা যারা জানো না আমি ডেসক্রিপটিভভাবে ব্যাখ্যা দিচ্ছি। দেখো এর টোটালটাকে ধরে নাও এ তার স্কোয়ার, এই টোটালটাকে ধরে নাও বি তার স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলা কি? এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি। দেখো এখানে এক্স হলো, এই যে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল, ওকে? এখানে দুটো এক্স কেটে গেল, এখানে দুটো ওয়াই কেটে গেল। প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে, তাও আমি ক্লাস করাচ্ছি। অবভিয়াসলি আমার জন্য একটি করে লাইক দিয়ে দাও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাও, কেননা তোমাদের জন্য আমি আমার শরীর খারাপ নিয়েও ভিডিও অঙ্ক করাচ্ছি তোমাদেরকে, জাস্ট একটা আশায়, যাতে তোমরা তোমাদের নিজের স্বপ্ন পূরণ করতে পারো উইথ ফ্রি অফ কস্ট, ওকে? সো একটা তো লাইক বানতা হে মেরে লিয়ে, কি ঠিক তো? তাহলে কি দাঁড়াচ্ছে? এখানে 2x দাঁড়াচ্ছে, ইন্টু এখানে দাঁড়াচ্ছে 2y, তাহলে 2 দুগুনি 4xy, ওকে? মেবি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এটা মনে রাখবে, তোমরা বীজগাণিতিক ফর্মুলাগুলো অনেকেই মুখস্থ করে রেখেছো, যাদের মুখস্থ নেই তারা এভাবে করবে, কিন্তু এটা টাইম সাপেক্ষ, সময় লাগবে একটু। বাট যারা মুখস্থ করেছো তাদের অঙ্ক অবধি করতে হবে না, মুখে মুখে সেটি করতে পারবে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের এখানকার কারেক্ট অ্যান্সার। 16 নম্বর একটি লাভ ক্ষতি থেকে একটা সুপ্রিম অঙ্ক দিয়েছে আমাদেরকে, খুবই সুন্দর। যদি 20টি সাইকেল বিক্রয় করে বিনয়ের 2টি সাইকেলের সমান মূল্যের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, তাহলে তার কত শতাংশ ক্ষতি হয়েছে তার নির্ণয় করুন। খুবই একটি সিম্পল অঙ্ক, বাট অনেক স্টুডেন্ট এখানে ভুল করবে। তার মানে 20টি সাইকেল সে বিক্রয় করেছে, বিক্রয় করে অবভিয়াসলি সে 2টি সাইকেলের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে, ঠিক? তাহলে সেলিং প্রাইস কত? এসপি কত? 20টি সাইকেল বিক্রয় করেছে, তার কত? 2টি ক্ষতি হয়েছে। তার মানে সিপি অবভিয়াসলি যেহেতু ক্ষতি হয়েছে 2টি সাইকেলের সমান, তাহলে অবভিয়াসলি সিপি হয়ে যাবে আমাদের 22 টাকা। বোঝাতে পেরেছি? আবার বোঝো, তুমি 20টি সাইকেল বিক্রয় করেছো, তোমার ক্ষতি হয়েছে 2টি সাইকেলের সমান, তার মানে তোমার ক্রয় মূল্য অবভিয়াসলি বেশি হবে, 2 টাকা বেশি, অর্থাৎ 22 টাকা হয়ে যাবে। এখন করো, কত টাকা ক্ষতি হয়েছে? 2 টাকা ক্ষতি হয়েছে। কতটা প্রোডাক্ট বিক্রি করে, অথবা ফর্মুলা আমাদের কি বলছে? লাভ বা ক্ষতি বাই ক্রয় মূল্য। কত টাকা কিনেছো? 22 টাকায় কিনেছি আমরা দাদা, ঠিক আছে, ইন্টু শতকরার জন্য 100। তো লাভ ক্ষতির ফর্মুলা তোমরা তো সকলেই জানো, উপরে লাভ বা ক্ষতি, নিচে হচ্ছে ক্রয় মূল্য, ইন্টু 100। তোমরা সকলেই জানো। তাহলে কি আমরা 2 টাকা ক্ষতি করেছি, কত টাকায় কিনে 22 টাকায় প্রোডাক্টটি কিনেছি এবং 2 টাকা ক্ষতি করেছি, তাহলে পার্সেন্টেজের জন্য 100 কাটাকাটি করে দাও, জাস্ট সিম্পল হয়ে গেল, অ্যান্সার বেরিয়ে গেল। 100/11 অর্থাৎ 9 সমস্ত 1/11%, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে? কি বলেছে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 42 বর্গ সেন্টিমিটার, দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, তাহলে তার পরিধি কত? একটি আয়তক্ষেত্র রয়েছে,
ঠিক আছে, যার ক্ষেত্রফল হচ্ছে 42 সেন্টিমিটার স্কোয়ার এবং একটি দৈর্ঘ্য বলা রয়েছে 7। তাহলে প্রস্থ কত? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি, লেন্থ ইন্টু ব্রেথ, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য অলরেডি বলা রয়েছে, প্রস্থকে ধরে নিচ্ছি আমি এক্স, বলেছে 42, তার মানে এক্সের মান বুঝতে পারছি কত বের হলো 6। তাহলে লেন্থ কত? লেন্থ তো 7 দেওয়াই রয়েছে, ব্রেথ কত দেওয়া রয়েছে 6। এখন তার পরিধি কত? এখানে অনেক স্টুডেন্ট বুঝতে নাও বুঝতে পারে, পরিধি মানে কি, পরিসীমার কথা বলা রয়েছে। আমরা কি জানি পরিধি সবসময় কিসের হয়? সার্কেলের হয়, অর্থাৎ বৃত্তের হয়। কিন্তু আমরা পরিধি ওয়ার্ডটি কিন্তু সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আয়তক্ষেত্রের পরিধি, সামান্তরিকের পরিধি, বর্গক্ষেত্রের পরিধি। ওকে, বুঝে নিতে হবে। তাহলে পরিধি ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? 7, প্রস্থ আছে 6, 2 ইন্টু 6 7 13 ইজুকাল টু 26 সেন্টিমিটার। ওকে, তাহলে তার পরিধি কত? 26 সেন্টিমিটার, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। একটি রাজনীতিবিদ 1487 জন মানুষ থাকা একটি গ্রামে 285 কেজি চিনি বিতরণ করেছেন। প্রত্যেক ব্যক্তি কত করে চিনি পাবে তা নির্বাচন করুন। এটা একটা বেসিক লেভেলের অঙ্ক, বাচ্চা অঙ্ক, হ্যাঁ, ছোট স্টুডেন্টদের দেওয়া হয়। যাই হোক, আমরা বুঝতেই পারছি একটি পরিমাণ দেওয়া রয়েছে 285 কেজি, সেটি কিছু জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা ভাগ করব নিশ্চয়ই। তাহলে টোটাল পরিমাণ কত আমাদের? 285 কেজি মাল রয়েছে, ভাগ কাদের দিয়েছি? এতজন লোককে দিয়েছি, তাহলে কত করে দিয়েছি? তাহলে আমরা বুঝতেই পারছি 3টি সংখ্যা, নিচে রয়েছে 4টি সংখ্যা। ভাগ দেওয়ার সময় কি সেম টু সেম সংখ্যা লাগে বা বড় সংখ্যা লাগে? তাহলে অবভিয়াসলি আমাদের পয়েন্ট নিতেই হচ্ছে, ঘুরে ফিরে আমাদের পয়েন্ট কিন্তু নিতেই হচ্ছে। তাহলে 0 পয়েন্ট। এখন দেখো, এগুলো অঙ্ক অনেক সময় আমাদের কি মাইন্ডকে টেস্টিং করার জন্য দেয়। এগুলো অঙ্ক কিন্তু যারা ভাগ করবে তারা কিন্তু পুরোটাই বোকা। এগুলো অঙ্ক ভাগ করার কোনোই প্রয়োজন হয় না। দেখো উপরে অবভিয়াসলি 3টি সংখ্যা রয়েছে, নিচে 4টি সংখ্যা রয়েছে, 3টি সংখ্যাকে 4টি সংখ্যা দিয়ে ভাগ করানো যায় না। তো অবভিয়াসলি আমাদের পয়েন্ট নিয়ে একটি শূন্য এর সাথে বসাতে হবে অলরেডি। আর দেখো পয়েন্ট কেবলমাত্র একটি জায়গাতেই রয়েছে, 0 পয়েন্ট একটি জায়গাতেই রয়েছে, অর্থাৎ সি নাম্বার অপশনই হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তোমরা চাইলে এটা ক্যালকুলেশন করে দেখো, দেখো এটিই বের হবে আমাদের। ওকে, তো এভাবে আমরা বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিন্তু অনেক অঙ্কই মুখে মুখেই করে দিতে পারি, নট উইদাউট পেপার কলমে, হ্যাঁ, পেন পেপারে, সরি। তাহলে 19 কি বলেছে? 1.08 টন ইজুকাল টু কত কেজি? এই দেখো অনেক ছাত্ররাই এই টন থেকে কেজিতে কনভার্ট করতে পারে না, আবার কি কেজি থেকে লিটারে কনভার্ট করতে পারে না। অনেক স্টুডেন্টই লিটার থেকে মিলিলিটারে কনভার্ট করতে অনেকেই পারে না। সো এটাই হচ্ছে রেলের স্ট্র্যাটেজি। টোটাল 30টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন দিবে খুবই সোজা, 10টা কোশ্চেন দিবে মিডিয়াম, আর 10টা কোশ্চেন দিবে সুপার টাফ। আমরা 10টা কোশ্চেন এটা করলাম, এই মিডিয়ামেও 10টা অংশ করে নিলাম, এই অন্ততপক্ষে এই 10টার মধ্যে তো 5টা করতে পারবো রে ভাই, এটুকু তো কনফিডেন্স রাখো। 10টার মধ্যে 5টা কোশ্চেন কনফিডেন্টে করতেই পারবো। অনেকে 8টা কোশ্চেনও কনফার্ম করে দিবে, তাহলে কত? এখানে হয়ে গেল আমাদের 28 নাম্বার। তাহলে এখানেই যেহেতু 28 নাম্বার হলো, আমার কত নাম্বার লাগে আর? জাস্ট দেখো, খুবই সিম্পলভাবে কিন্তু আমরা ক্র্যাক করতে পারি। জাস্ট স্ট্র্যাটেজিটা ভালো করে রাখো, হ্যাঁ, ভুলভাল কথায় মাথা দিবে না। জাস্ট নিজের ফোকাসটাকে রাখো কনফিডেন্সের সাথে, প্র্যাকটিস করে যাও। প্র্যাকটিস পেপার তোমরা যদি বই কিনে থাকো সেখানকার প্র্যাকটিস সেটগুলো করো। এছাড়াও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেননা এরকমই কোশ্চেন আমরা প্যাটার্ন দেখতে পারি প্রত্যেকবারেই। তো তোমাদের কাইন্ডলি বলছি ভাই বোনেরা, সকলেই তোমাদের যদি দীর্ঘ প্রতিজ্ঞ হয়ে থাকো, তোমরা সকলেই মিলে এই প্র্যাকটিস সেটগুলো, আমরা 40টি প্র্যাকটিস সেট আনতে চলেছি, সমস্ত প্র্যাকটিস সেট সলভ করো। এছাড়াও প্র্যাকটিস সেট সলভ করার পরে, সরি ভুল বললাম আমি, এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো, এগুলো কিন্তু টোটালটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বেস করে, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কমপ্লিট করো। এরপরে আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো, সেগুলো তোমরা দেখে যাবে, হ্যাঁ, দেখবে তোমাদের কনফার্ম হয়েই যাবে ভাই, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি, অনলি অন ম্যাথের ক্ষেত্রে। ঠিক, তাহলে করে নিচ্ছি। তাহলে 1.08 টন, টন থেকে যখনই আমরা লিটারে কনভার্ট করব, তাহলে কি করতে হবে আমাদের? সরি বললাম, কেজিতে কনভার্ট করব, তখনই আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, দেখো এখানে 2 ঘর পর দশমিক রয়েছে, তো 2টো শূন্য তো কেটে অলরেডি গেল। তাহলে বেঁচে কি থাকলো? 108, আর এখানে বেঁচে থাকলো একটি 0, অর্থাৎ এত কেজি। ওকে,
তাহলে এনে সিটা হয়নি, যাই হোক লিখে দিচ্ছি, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ওকে, দেখতে দেখতেই আমরা 20টি অঙ্ক করে ফেলালাম, 19টি অঙ্ক করে ফেলালাম। এখন 20 নাম্বার অঙ্ক বলেছে এটি একটি, ওই বললাম না 10টি টাপ অঙ্ক পড়ে, এটি একটি টাপ অঙ্কের লেভেলে পড়ে বাট টাপ নয়। একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটি, ভালো করে পড়লে বুঝতে পারবে তোমরা। দেখো কি বলেছে, যশ প্রতি কেজি 40 টাকা করে দরে, 40 টাকা দরে সবজি বিক্রয় করার ফলে 10% ক্ষতির সম্মুখীন হয়। তার মানে যশ একটি দ্রব্য কত 40 টাকা করে বিক্রি করলো, বিক্রয় করলে কি হলো, তার 10% ক্ষতি হলো। তাহলে অবভিয়াসলি এটা বিক্রয় করলো, তার মানে সেলিং প্রাইস। তা প্রথমে আমরা কি বের করব, সিপিটা বের করে নেব, অর্থাৎ কত টাকা কিনেছি, করে কত করলো সে 10% ক্ষতি করলো। তাহলে ক্রয় মূল্য কীভাবে বের করি, উপরে 100, নিচে 10% ক্ষতি অর্থাৎ 90, 0 0 কেটে যায়, অর্থাৎ সিপি আমাদের বেরিয়ে গেল 400/9 টাকা। ঠিক আছে দাদা, এখানে উল্টা করলা কেন? তো কনসেপ্টটিও ক্লিয়ার করো। আমরা কি জানি, সিপি, আরপি রিটেল প্রাইস এবং সেলিং প্রাইস। যখনই আমাদের সিপি থেকে রিটেল প্রাইস অথবা রিটেল প্রাইস থেকে সেলিং প্রাইস জানতে চাবে, অথবা ক্রয় মূল্য থেকে ডাইরেক্ট বিক্রয় মূল্য জানতে চাইবে, তখন উপরে লাভ বা ক্ষতির পরিমাণ আর নিচে 100, এই ফরম্যাট আমরা ইউজ করি। বাট এখানে কি বলেছে, এখানে টোটালটি উল্টো, আমাদের সেলিং প্রাইস দেওয়া রয়েছে, আমাদের যেতে বলেছে ক্রয় মূল্যে। তাহলে কি জাস্ট এটা উল্টে দিব। দেখো সিম্পল জিনিস, ডান দিকে গেলে সেটি নিয়ম ফলো করবে, রাইট নিয়ম ফলো করবে, আর বাঁ দিকে গেলে অবভিয়াসলি সেটা রিভার্স। এটা রিভার্স মেথডও আমি বলি, অন্যান্য স্যারেরা বলে কি বলে না, বাট আমি রিভার্স মেথডও ওইটাকে বলে থাকি। আমার স্টুডেন্টদের সবসময় মনে রাখবে রিভার্স মেথডটি ইউজ করবে। ওকে, যখনই আমাদের উল্টো বের করতে বলবে, বিক্রয় মূল্য অলরেডি দেওয়া রয়েছে, আমাদের ক্রয় মূল্য জানতে চাইবে, তাহলে আমরা রিভার্স মেথড করব, অর্থাৎ সিপি বেরিয়ে গেল 400/9। এখন বলেছে মোট ক্ষতির পরিমাণ এর অঙ্ক 144 টাকা হলে সবজির ওজন কত? তাহলে আমি 40 টাকায় বিক্রয় করেছি, কিনেছি এত টাকায়, তাহলে আমাদের টোটাল কত টাকা ক্ষতি হলো ভাই, একটু করে দেখি। আমি কিনেছি 400/9 টাকায়, বিক্রয় করলাম 40 টাকায়, তাহলে কত লাভ বা ক্ষতি হলো? অবভিয়াসলি আমার ক্ষতি হলো। তাহলে কত ক্ষতি হলো, 10 করে দিচ্ছি 9, এখানে তো 400 আসবেই আসবে, 4 9 36, 360। তার মানে আমাদের 40/9 টাকা ক্ষতি হলো। এটা কার অঙ্ক অনুযায়ী? এটা আমার মেথড অনুযায়ী। আমি যে অঙ্কটি সলিউশন করলাম সেটি অনুযায়ী এত টাকা ক্ষতি হলো, বাট বইয়ে ক্ষতির পরিমাণ কত বলেছে? 144 টাকা। তাহলে এই দুটোকে যা সমান করে দাও। তাহলে 40/9 মানে কত বলেছে? 144 বলেছে দাদা। তাহলে 1 মানে কত? 144 ইন্টু, উল্টে যাবে যেহেতু, 9/40। বোঝাতে পেরেছি? জাস্ট ভাগ করে দাও। আমাদের কি ভাগ যাচ্ছে? অবভিয়াসলি ভাগ যাচ্ছে। কত দিয়ে? 4 দিয়ে। 4 10 40, 4 দিয়ে, 3 4 12, 4 6 24, 36 ইন্টু 9, 36 ইন্টু 9 আমাদের কত হয়ে যাচ্ছে? 6 নং 54, 54 4, হায় থাকলো 5, 3 নং 27 আর 5 33, অর্থাৎ 334/10। ও সরি, 2। ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে? 10-এর জন্য একটি ঘর আগে পয়েন্ট বসে যাবে, অর্থাৎ 32.4 টাকা। টাকা নয়, এতটি সবজি বিক্রয় করা হয়েছে, এত কেজি। ঠিক আছে, তাহলে 32.4 কেজি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল, সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, মেবি ক্লিয়ার হয়েছে। অসুবিধা থাকলে তুমি আমাদের জানাতে পারো কমেন্টে লিখে। আমি কমেন্টেও কিন্তু বলে দেই, সহযোগিতা করি। জাস্ট তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্টেই হয়ে গেল, বাট না বুঝতে পারলে আমি পরবর্তী ভিডিওতে এই অঙ্কটি করিয়ে দিব তোমাদেরকে আবার ভালোভাবে, নতুন মেথডে বা অন্য পদ্ধতি অবলম্বন করে। ঠিক আছে, তোমরা কমেন্টেও লিখে জানাতে পারো। ওকে, নেক্সট অঙ্কে, যদি এক্স একটি জোড় সংখ্যা হয় তাহলে এর ক্রমিক বিজোড় সংখ্যা কত? দাদা, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আমি ভুলে গেছি, অনেক দিন ধরে করি না, একটু করে দেবেন? অবভিয়াসলি করে দেবো। দেখো, জোড় সংখ্যা, আমরা জোড় সংখ্যা মানে কি জানি? যেটা 2 দিয়ে ভাগ যায়।
তাহলে আমি একটি জোড় সংখ্যা লিখে নিলাম 4। এক্সের কথা ভুলে যাও, এক্সের কথা ভুলে যাও। বলেছে তাহলে তার ক্রমিক বিজোড় সংখ্যাটি কত। তাহলে জোড় সংখ্যার পরে, ক্রমিক মানে ঠিক পরে, এর বিজোড় সংখ্যা কত? অবভিয়াসলি 5। ঠিক তো? আমি এখন ইসে করে দেখছি, 12 ধরে দেখছি, 12। এর পরের বিজোড় সংখ্যা কত? 13। দেখো তো কত বাড়লো, বুঝতেই পারছি বাচ্চারাও বুঝবে, 1 বাড়লো। তাহলে যদি জোড় সংখ্যা যদি আমার এক্স হয়, তাহলে পরবর্তী বিজোড় সংখ্যা কি? জাস্ট 1 যোগ হবে, অর্থাৎ x+1 হবে। এটাই তো জানতে চেয়েছে রে ভাই। তাহলে পরবর্তী বা ক্রমিক বিজোড় সংখ্যাটি কত? x+1, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। বলেছে 1 মিটার দীর্ঘ, 1/2 মিটার প্রশস্ত, 1/2 মিটার উচ্চতা বিশিষ্ট একটি ট্যাঙ্কে কত লিটার জল ধরবে? তাহলে এটি একটি কি রয়েছে? আয়তঘন দেওয়া রয়েছে। তাহলে কি বের করবো? প্রথমে আয়তঘনকের আয়তন। সেই আয়তন মানেই তো সেই তত লিটারই জল ধরবে। একটি বাক্স রয়েছে, বাক্সটির আয়তন মানেই তো বাক্সটিতে কতটুকু জিনিস বা কোনো মাল ততটুকুই ঢুকবে। ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি, এটাকে ধরে নিচ্ছি দৈর্ঘ্য, এটাকে ধরে নিচ্ছি প্রস্থ, এবং এটাকে ধরে নিচ্ছি উচ্চতা। তাহলে এদের আয়তনের ফর্মুলা কি জানি আমরা? আয়তঘনকের আয়তনের ফর্মুলা জানি আমরা, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। কত হয়ে যাচ্ছে? 1/4 আসছে। 1/4 কি? মিটার কিউব। যেহেতু মিটারে রয়েছে, মিটার কিউব। বাট আমাদের জানতে চেয়েছে কত লিটার। আমরা তো লিটার তো জানি না। তো এখানেই তো প্রবলেম। যখনই আমরা মিটার কিউব থেকে লিটারে কনভার্ট করতে যাব, তখনই আমরা সংখ্যাটিকে কি করে দেব? 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দেব জাস্ট। তাহলে কত? 250। ঠিক? তাহলে কি হয়ে গেল? এত লিটার জল ধরবে। ওকে। জেন একটি লটারি জিতেছেন, যার পরিমাণ পুরস্কার মূল্যের 1/3 অংশ। ভালো করে বোঝো, জেন একটি লটারি জিতেছে যার পরিমাণ মোট পুরস্কার মূল্যের 1/3। তিনি 6000 টাকা দান করেছেন, যা 1/6 অংশ। তাহলে লটারির মোট পুরস্কার মূল্য কত? আমি ধরে নিচ্ছি লটারির পুরস্কার মূল্য x টাকা। কি ঠিক ধরেছি তো? হ্যাঁ ঠিক আছে, x ধরে নিলাম, একটি ধ্রুবক ধরে নিলাম, ইন্টু কত পেয়েছে? 1/3 অংশ পেয়েছে। তার মধ্যে আবার 1/6 অংশ সে কি করলো? দান করেছে। দান করলো, তার মানে x টাকার 1/3 অংশ পেয়েছে, তার 1/6 অংশ দান করেছে। তার মানে তার কত টাকা দান করেছে? 6000 টাকা। তাহলে এটাই তো সমান হয়ে গেল। আমি আর একবার বোঝাচ্ছি, হয়তো বা বুঝতে অসুবিধা হচ্ছে। ধরো আমার কাছে 10 টাকা রয়েছে। ঠিক আছে? আমি কি করলাম? 10 টাকার মধ্যে 5 অংশ পেলাম, অর্থাৎ 5 টাকা পেলাম। 5 অংশ পেলাম, সরি ভুল বললাম, 50% পেলাম। 10 টাকার মধ্যে 50% 5 অংশ পেলাম, 5 পেলাম, আর 50% আমাদের সরকারকে ট্যাক্স দিতে হলো। ওকে। এর মধ্যে আবার আমি কি করলাম? কিছু অংশ একটি পুরস্কারে দিলাম, ওই পুরস্কারকে বলেছে 6000 টাকা। তাহলে কিছু অংশ কি? 1/6 অংশ। তাহলে যদি আমি এটা সমাধান করি তাহলেই তো বেরিয়ে যাবে। তো করে দিচ্ছি। তাহলে x = দেখো কাটাকাটির তো কোনো ব্যাপার নেই, 3 6 18, 18 আর 6 কত হয়ে যাচ্ছে? 108, অর্থাৎ 108,000 টাকা। তাহলে লটারিতে সে কত টাকা পেয়েছিল? 108,000 টাকা, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ঠিক? কি বলেছে? 24 নম্বর, 229301 সংখ্যার 9 অঙ্কের স্থানিক মান এবং প্রকৃত মান এর মধ্যে পার্থক্য কত লিখুন। ঠিক আছে? তাহলে স্থানিক মান কত? স্থানিক মান একক, দশক, শতক, হাজার। স্থানিক মান কত? 9000। এবং প্রকৃত মান কত? প্রকৃত মান তো 9ই আমাদের, বোঝাতে পেরেছি। তা স্থানিক মান কত? একক, দশক, শতক, হাজার, 9000। এবং প্রকৃত মান তো আমাদের 9। তার পার্থক্য অর্থাৎ বিয়োগফল জানতে চেয়েছে। তাহলে কত হয়ে যাবে? 8991। মুখে মুখেই হয়ে যাচ্ছে বি নাম্বার রাইট অ্যান্সার। দুটি সংখ্যার যোগফল 437, তাদের গুণফল 21982 হলে সংখ্যাগুলি কত? ঠিক আছে? ঠিক আছে, দুটি সংখ্যার যোগফল এত। তো প্রথমে আমরা কি করব? এটার জন্য অঙ্ক করতে হবে না, আমরা অপশন টেস্ট করে দেখব। ঠিক আছে?
অপশন টেস্ট করে দেখব কোথায় কোথায় দুটি সংখ্যার যোগফল আমাদের 437 আসছে। দেখো এই ক্ষেত্রে কি আসছে 8 9 17, হ্যাঁ এখানেও আসছে। এখানে কি আসছে 7, হ্যাঁ এখানেও আসছে। এখানেও আসছে কি, হ্যাঁ এখানেও আসছে এবং এখানেও আসছে, ঠিক আছে। ও এখানে আসছেন, এখানেও আমাদের আসছে, অর্থাৎ 4টি অপশানেই আসছে। তাহলে আমাদের এই অপশানটা ধরে কোনো লাভ হলো না। এখন দেখো তাদের গুণফল এত হবে। দেখো এমন কোন দুটি সংখ্যা রয়েছে যাকে গুণফল করলে 2 আসে। 8 নং 72 এটা আসছে, 5 দুগুণে 10, দেখো এটাতে কিন্তু লাস্টে 0 আসছে, তাহলে এটা হবে না, কোয়ালিফাই করে দিলাম। 8 নং 72 এটাও আমাদের আসছে, 3 4 12 এটাও আমাদের আসছে না। এখন একটি জিনিস লক্ষ্য করো, এখন দাদা আমার তো গুণ করতে হবে, এত বড় বড় সংখ্যা গুণ করতে আমার খুব অসুবিধা হয়। তাহলে কি করবে, প্রথম অঙ্কগুলোকে গুণ করো। প্রথম অঙ্কগুলি গুণ করলে আসছে আমাদের 9, আর শেষে তো 2 আসবেই আসবে। আর এখানে প্রথম অঙ্কগুলি গুণ করলে কত আসছে, 3 5 15, 3 5 15। এখন দেখো আমাদের গুণফল কত চেয়েছে, কোশ্চেনে কি বলেছে 21982। এখন আমি এই সংখ্যাটিকে ধরছি, 2 অঙ্ককে ধরতে হয়, হ্যাঁ। এখন এই 2 অঙ্ক কার পাশে রয়েছে, 15-র পাশে আশেপাশে রয়েছে নাকি 9-এর আশেপাশে রয়েছে? দেখো 9 খুব কম, তাই 9 হবে না। দেখো 15 আশেপাশে রয়েছে, অর্থাৎ এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো গুণও করতে হয় না, আমি তোমাদেরকে বলেছি ট্রিক এবং টিপ শেখাবো। দেখো কি সুন্দরভাবে আমরা শিখে নিলাম, গুণও করলাম না, ভাগও করলাম না, কোনো কিছুই করলাম না, বাট অ্যান্সারটি বের করে নিলাম। তাহলে কি হয়ে গেল, সি নাম্বার রাইট অ্যান্সার হয়ে গেল। বলেছে 1 tan স্কোয়ার থিটা ইজুকাল টু কত? 1 tan স্কোয়ার থিটা ইজুকাল টু হোয়াট? আমরা ত্রিকোণমিতিতে তোমরা যারা যারা করেছো তারা সকলেই জানো একটি ত্রিকোণমিতির ফেমাস ফর্মুলা রয়েছে আমাদের, সেটি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজুকাল টু 1। এটা আছে। যদি আমি এটাকে যদি ঘুরিয়ে লিখি সেক স্কোয়ার থিটা ইজুকাল টু, এই ট্যানটাকে যদি আমি বাঁদিকে নিয়ে যাই, ডান দিকে নিয়ে যাই, তাহলে কি দাঁড়াবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এটাই তো জানতে চেয়েছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত, সেক স্কোয়ার থিটা। অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তোমরা একটু কষ্ট করে ত্রিকোণমিতির এই ইসেগুলো ফরম্যাটগুলো একটু হলেও মনে করো, মুখস্থ রেখো, নাহলে কিন্তু পরীক্ষায় তোমরা অসুবিধাতে পড়বে। এরকম অনেক অঙ্ক রয়েছে ত্রিকোণমিতি থেকে 2 থেকে বা 3টে অঙ্ক আমরা দেখতেই পারি প্রতি বছর। তো খুবই একটি ইম্পর্টেন্ট একটি পার্ট ত্রিকোণমিতি, একটু চেষ্টা করে দেখো। আমি ত্রিকোণমিতির এখনও অবধি একটিও অঙ্ক আনিনি, মেবি কিছুদিনের মধ্যে নিয়ে আসবো। যাই হোক, তোমরা কষ্ট করে একটু দেখে নাও। ওকে, চলো নেক্সট অঙ্কে। এটি সুন্দর অঙ্ক দিয়েছে। আমি একটি লাইব্রেরি থেকে 378 পাতার একটি বই নিয়েছি, যা 1 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। ঠিক আছে, আমি প্রতিদিন যদি 3 ঘন্টার জন্য প্রতি ঘন্টায় 14টি পৃষ্ঠা পড়তে পারি, তাহলে বইটি সম্পূর্ণরূপে পড়ার জন্য অতিরিক্ত কতদিনের নবীকরণ বা রিনিউ করতে হবে? তাহলে আমি টোটাল বইয়ের সংখ্যা হচ্ছে 378 পেজের। আমি একদিনে কয় ঘন্টা করে পড়ছি এটা দেওয়া নেই, আমি 3 ঘন্টায় পড়ছি, প্রতি ঘন্টায় কত করে পড়ছি, 14টি পৃষ্ঠা করে। তাহলে 3 ঘন্টায় কত, 14 × 13, গুণ আমরা করতেই পারি। 14 দিয়ে যদি কেটে দেই, 14 দিয়ে কেটলে আমাদের আসবে 27, 3 দিয়ে যে কেটে দিই তাহলে আসবে 9। তাহলে আমাদের টোটাল বইটি পড়তে 9 দিন সময় লাগবে। বাট কোশ্চেনে কি বলেছে, বইটি আমাকে 1 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে, কিন্তু আমার বইটি পড়তে 9 দিন লাগবে। তাহলে এক্সট্রা কতদিন লাগছে দেখো তো, এক্সট্রা আমাদের 2 দিন লাগছে। অর্থাৎ 2 দিনের জন্য আমাকে কি নবীকরণ অথবা রিনিউ করতে হবে। ডি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বলেছে সিরিজে অনুপস্থিত সংখ্যাটি খুঁজে বের করে নিয়ে লেখো। এটা একটা জিআই এর কোশ্চেন, যাই হোক এখানে দিয়েছি। প্রথমে আমরা এই দুটোর মধ্যে কি অন্তরটা বের করে দেখব, কত কত বাড়ছে বা কমছে, কত কমছে। এখানে আমাদের কমছে কত, 0.5, এখানে কত কমলো জানি না। আবার এখানে আমাদের কত কমলো, 45 থেকে 42 অবধি আমাদের কমলো 3.5, আবার এখান থেকে কমলো আমাদের 4.5। তাহলে দেখো মনে হচ্ছে না একটু সিকুয়েন্সে চলছে। তাহলে 1.5, 2.5 বসিয়ে একটু মিলিয়ে দেখি।
তাহলে 49.5 থেকে 1.5 মাইনাস করলে আমাদের আসছে 48। এখন 48 থেকে 2.5 মাইনাস করলে 45.5 আসছে, দেখো মিলে যাচ্ছে, অর্থাৎ 48ই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। বলেছে এক সপ্তাহ ধরে একজন দোকানদারের বিক্রয় করা ডিমের পরিমাণ নিম্নের টেবিলে দেওয়া হলো। যদি প্রত্যেকটি ডিমের দাম 2.50 টাকা করে হয়, 2.5 টাকা করে হয়, তাহলে সোমবার থেকে শুক্রবার সে কতগুলি ডিম সোমবার থেকে শুক্রবারে সে কত বেশি উপার্জন করেছে। তাহলে সোমবারে কতটি ডিম বিক্রি করেছে? সোমবারে 8টি ডিম বিক্রি 8 ডজন ডিম বিক্রয় করেছে, আর শুক্রবারে সে 10 ডজন ডিম বিক্রয় করেছে। তাহলে অলরেডি সে কত ডজন এক্সট্রা বিক্রি করেছে? 2 ডজন ডিম বিক্রি এক্সট্রা করেছে। বুঝতে পেরেছি? সোমবার সে 8 ডজন ডিম বিক্রি করেছে এবং শুক্রবারে সে 10 ডজন ডিম বিক্রয় করেছে। তাহলে আমরা বুঝতে পারছি 2 ডজন ডিম এক্সট্রা বিক্রয় করেছে। তো 2 ডজন মানে কি জানি আমরা? 2 ডজন মানে জানি 12 12 24। প্রত্যেকটি ডিম কত টাকায় বিক্রি করেছে? 2.50 টাকায়। 2.50 টাকায়। তাহলে এক্সট্রা কত টাকা ইনকাম করলো? তাহলে আমাদের 60.00, অর্থাৎ 60 টাকা সে এক্সট্রা, অর্থাৎ 60 টাকা সে এক্সট্রা ইনকাম করলো, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। সো দেখো আমরা দেখতে দেখতে এই সেটের শেষতম অঙ্কে চলে এসেছি, অর্থাৎ 30 নম্বর অঙ্কে চলে এসেছি। এই অঙ্কটি ভালো করে দেখো। কি বলেছে? একটি ব্যাংক অরবিন্দকে এত টাকা ঋণ দিতে সম্মত হয়েছে। ঠিক আছে, বুঝলাম। যা তার ব্যবসা শুরু করার জন্য 17% কম। তার মানে তার প্রয়োজন 100% ঋণের, বাট তাকে অলরেডি 17% কম দিয়েছে। তার মানে কত দিয়েছে? তাকে 83% দিয়েছে। তাহলে 83% মানেই এত টাকা। তাহলে আমি ভালো করে লিখে নিচ্ছি, 83% মানেই হচ্ছে তার 238,75697। তার মানে এক মানে কত? 238,75697, এক মানে এত টাকা, 83 টাকা। এখন বলেছে তার আরও কত টাকা ঋণ প্রয়োজন। তাকে অবভিয়াসলি 17% কম দিয়েছে, তার মানে তার কি 83% তো অলরেডি দিয়ে দিয়েছে, তার আরও 17%-এর দরকার। তার মানে 17% এর মানে কত? ঠিক আছে, তার মানে 17 এর মান কত এটি তো জানতে চেয়েছে। আর কত টাকা, আর কত টাকা তার ঋণ নিতে হবে? তার 17% ঋণ নিতে হবে। কাটাকাটি করে দিচ্ছি, আমি ডাইরেক্ট কাটাকাটি করে দিচ্ছি, তোমরা একটু ক্যালকুলেশন করে নেবে। ঠিক আছে, কাটাকাটি করলে আমাদের কত আসছে? 287,659 মাল্টিপ্লাই 17। এই 7 নং 63 লাস্টে 3 আমাদের আসবেই। দেখো 2 ঘরে 3 রয়েছে, অর্থাৎ আমি যদি গুণ করে দিচ্ছি, গুণ দাঁড়াচ্ছে 029048, অর্থাৎ 48 এত টাকা তার প্রয়োজন। তাহলে দেখো এ নাম্বার অপশন হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। মেবি ক্লিয়ার? সো আজকে আমি 4 নাম্বার সেট তোমাদের করালাম আরআরবি, এনটিপিসি এবং এনটিপিসি এক্সামের। ঠিক আছে, এই টার্গেট ব্যাচের এই শেষ অঙ্ক। আশা করি ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগেছে এবং ভিডিও থেকে অনেক কিছুই তোমরা শিখতে পেরেছো। যদি হ্যাঁ, তাহলে অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল নোটিফিকেশন অল করে নাও। আমি এরকম ভিডিও প্রায় মধ্যেই দিয়ে থাকি, 2 দিন পর পরই দিয়ে থাকি। তোমরা আমার এই ভিডিও দেখে অনেক হেল্পফুল হবে, স্পেশালি যারা রেলওয়ের বোর্ডের এক্সাম প্রথম দিচ্ছ। এছাড়াও যারা প্রিভিয়াস থেকে দেখে আসছো তাদের জন্যও ধন্যবাদ। তারা অবভিয়াসলি লাইক কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে এবং তোমরা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছো, যাতে আমি বুঝতে পারি আমার ভিডিও কত দূরে যাচ্ছে এবং কোন জায়গার স্টুডেন্টস তা দেখে শিখতে পারছে। ওকে, মেবি ক্লিয়ার? তো আশা করি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ছিল। সো আজকে এটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট সেট নিয়ে।